দেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা, বলছেন জাহিদ হোসেন। এদিকে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে আবার আন্দোলন করব, বলছেন ফারুক। জানাবো রাতভর বৃষ্টিতে লক্ষ্মীপুরে পানি বেড়েছে আরো 1 ফুট। ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু। এবং সর্বশেষ জানাবো দেশে ফিরলে গ্রেপ্তার হবেন না সাকিব, আশা আইন উপদেষ্টার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু। আওয়ামী লীগের সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, তিনি কোনো কথাই শুনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি, ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি। উনি আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতা থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা সব এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে নিয়েছে, আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে 14 দলের অন্যতম শরীফ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরের 10 থেকে 11 বছরে আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলের জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলছি। যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, আমাদের কোনো পরামর্শই কানে নেননি। ইনু ডিবিকে বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোটায় বিরোধিতা করে। তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি। ইনু আরও বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, তাদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে আবারও আন্দোলন করব, বলছেন ফারুক। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে প্রয়োজনে আবারও আন্দোলন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জিরিতে আবদ্ধ করতে চায়, কিন্তু সেই সুযোগ ভারত আর পাবে না। কারণ বাংলাদেশের জনগণ এখন সোচ্চার। আওয়ামী লীগ দুঃশাসন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাগ্রত জনতা, আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত। 2017 সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করলে এবং এরশাদ হাসপাতাল থেকে তাকে সমর্থন না করলে তিনি অবৈধভাবে নির্বাচন করতে পারতেন না। তিনি বলেন, বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা কিভাবে স্ট্রিম রোলার চালিয়েছেন তার বড় প্রমাণ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 84 বছর বয়সে কোর্টে 6 তলায় উঠিয়েছেন এবং সীমাহীন কষ্ট দিয়েছেন। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে তার মতো একজন বিশ্বনন্দিত ব্যক্তি আর কেউ নেই। বর্তমান সরকারের বয়স মাত্র 20 দিন। 16 বছরের যে জঞ্জাল সেটা এত অল্প সময়ে অপসারণ করা সম্ভব নয়। সমসাময়িক আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন, 16 বছর আপনারা কোথায় ছিলেন? দাবি আদায়ের জন্য আপনাদের সময় দিতে হবে, একটু ধৈর্য ধরুন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে হাল ধরেছেন, আমরা আশা করছি সবচেয়ে কম সময়ে তিনি আমাদের সব বিপদ থেকে উদ্ধার করতে পারবেন এবং দেশের মর্যাদাকে আরো উচ্চতর নিয়ে যেতে সক্ষম হবে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, চেষ্টা করলেও পারবেন না। আমাদের এখন এগিয়ে যাবার সময়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের 18 কোটি মানুষ আপনার পাশে আছে, আপনি নির্বিঘ্নে কাজ করে যান। প্রয়োজন পড়লে 18 কোটি মানুষই আবার আপনাদের জন্য রাস্তায় নামবে। রাতভর বৃষ্টিতে লক্ষ্মীপুরে পানি বেড়েছে আরো 1 ফুট। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি উন্নতি নেই, প্রতিদিন উপজেলার উজানের পানি ঢুকছে। সঙ্গে মঙ্গলবার রাতভর বৃষ্টি লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, পানি বেড়েছে আরো 1 ফুটের মতো। একই অবস্থা জেলার সবকটি উপজেলায়। কোথাও হাঁটু, কোথাও কোমর এবং কোথাও গলা পানিতে তলিয়ে রয়েছে গ্রামের পর গ্রাম। রাস্তার পানি ওঠে, সব উপজেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এখনো ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঠেছে আশ্রয় কেন্দ্রে ও স্বজনদের বাড়িতে। পানির নিচে তলিয়ে আছে অন্তত 30,000 হেক্টর জমি। পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। পানিবন্দী এসব মানুষকে নিরাপদে আনতে নেই পর্যন্ত নৌকার ব্যবস্থা, ফলে তাদের উদ্ধার করা যাচ্ছে না। উদ্ধার করতে গিয়ে ফিরে আসছে স্বেচ্ছাসেবীরাও। আবার কেউ কেউ চোর ডাকাতের ভয়ে বাড়িঘর ছেড়ে আসছেন না। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে থাকা জেলার 5টি উপজেলার
58টি ইউনিয়ন ও 4টি পৌরসভার প্রত্যেকটি এলাকার মানুষ এখন পানিবন্দী। পানিবন্দী মানুষের অভিযোগ 10 দিন পার হলেও ত্রাণ পায়নি অনেকেই। রাস্তার পাশে দিয়ে গেলেও ভেতরে কেউ ঢুকছে না। ভেতরের মানুষগুলো নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। জেলায় 198টি আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ সংকটেও পড়েছে মানুষজন। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে পানি প্রবাহিত নানা রোগ। এদিকে ত্রাণ বিতরণের জন্য জেলা প্রশাসন থেকে পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ডগুলোতে কমিটি করা হয়েছে, যাতে প্রত্যেক গ্রামগুলোতে পানিবন্দী মানুষ যেন ত্রাণ সহায়তা পান। এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করার খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। দেশে গুমের রাজনীতির প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা, বলছেন জাহিদ হোসেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। বিনা বিচারে হত্যাকাণ্ড তার শাসনামলে শুরু হয়েছিল। এর গণতন্ত্র ও আইনের শাসনই বিশ্বাস করে না। শত শত সাংবাদিক চাকরিচ্যুত হলো। অনেক টিভি সহ পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল। প্রতিটি সংবাদপত্র এবং মিডিয়াকে তারা ভয়ভীতি সংস্কৃতির মধ্যে দিয়ে প্রতিটি সংবাদপত্র এবং মিডিয়াকে তারা ভয়ভীতি সংস্কৃতির মধ্য নিয়ে সেলফ সেন্সরশিপ এবং প্রেশার সেন্সরশিপ চালু করে দখলে নিয়েছিল। জাহিদ হোসেন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের প্রত্যাশা এবং ব্যাপ্তির মধ্যে একটু লাগাম টেনে ধরতে হবে। দীর্ঘ 16 বছর ধরে জগদ্দল পাথরের মতো তারা জনগণের বুকে চেপে বসেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু মনে রাখতে হবে, প্রত্যাশা অনেক থাকলেও এই সরকার শুধু প্রয়োজনীয় সংস্কার সাধন করে জনগণের সরকারের কাছে দায়িত্ব দেবে। কাজে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটু লাগাম টেনে ধরতে হবে। কোনো অবস্থাতেই এমন কোনো কার্যক্রম গ্রহণ করা সঠিক হবে না, কারণ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানে তাদের লোক বহাল তবিয়তে বসে আছে। কিছু লোক সরেছে মাত্র, এদের ক্লিন করতে হবে, সময়ও দিতে হবে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশে না, এই পৃথিবীতে অত্যন্ত শ্রদ্ধেয় এবং যার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। কাজে এই বিশ্বাসকে খারাপভাবে দেখার কোনো কারণ নেই। কাজে যত দ্রুত সম্ভব তার চেয়ে কার্যনির্বাহী কমিটি আছে তাদের সাথে নিয়ে বিচক্ষণতার সাথে এই প্রশাসন নির্দলীয়করণ হবে, অর্থাৎ বৈষম্য বৃদ্ধি নয়, বৈষম্যের শিকার মানুষগুলোকে তাদের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, আমাদের সত্য কথা বলার জন্য গোটা আন্দোলন চলছিল, কিন্তু সেই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল তৎকালীন নেতারা। সেগুলো যদি রিওয়াইন্ড করে শোনেন তাহলে বুঝতে পারবেন তাদের চিন্তাভাবনা কতটা সংকীর্ণ, কতটা প্রতিহিংসাপরায়ণ এবং কতটা কর্তৃত্ববাদী ছিল। সেই আন্দোলনে আস্তে আস্তে জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল। অনেকগুলো দফা থেকে এক দফা চলে এসেছিল, কারণ জনগণ বুঝতে পেরেছিল তাদের পতন ছাড়া 1 দফা 8 দফা নয়, তাদের পতন 1 দফা 8 দফা বা 9 দফা দেখানো কিছুই আর কাজ হবে না। এখন হাসপাতালে শত শত ছাত্রছাত্রীরা ভাই বোনের আহত হয়ে ভর্তি উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য সরকার ও জনগণকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দেশে ফিরলে গ্রেপ্তার হবেন না সাকিব, আশা আইন উপদেষ্টার। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরলে গ্রেপ্তার হবেন না বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে, এই নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে। বিষয়টা আপনাদের নজরে এসেছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নে আসিফ নজরুল বলেন, এটা তো আওয়ামী লীগই শুরু করেছিল। সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি, সে অনেক কিছু অর্জন করেছে। ফুটবলার আমিনুল হক বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে এনেছিল, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আপনারা কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? আমিনুলকে জেলে ভরা হয়েছিল, সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলা সেটা বলার চেষ্টা করেছি। মামলা হওয়া মানে তো গ্রেপ্তার নয়। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যেন কেউ অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করতে না যায়। তিনি বলেন, আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না। আমি যত দ্রুত জানি আমাদের পুলিশ বাহিনীকে একটা নির্দেশনা দেওয়া আছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন জায়গা থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি হাইকোর্ট উঠেছে সেটির বিষয়ে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে, এটির বিপক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই। যদি শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধিতা তৎপরতা সত্যিকার অর্থেই সেরকম কিছু থাকে, সেটা অত্যন্ত সততার সঙ্গে তদন্ত করে দেখা হয়তো এটা করা যেতে পারে। আসিফ নজরুল বলেন, জেনারেল রুল হিসেবে আমাদের সংবিধান সংগঠন করার স্বাধীনতা আছে।
আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া হল দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরত্ব ফাঁসিবাদ কায়েম করেছিল। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হয় না সমীচীন হবে। 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়ে নির্বাচন কমিশন যে মন্তব্য করেছে সে বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশনের প্রথম রিয়ালাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, সেটা আগে নিজেরা বিবেচনা করুক, তারা আগে আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাক। কোথায় প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন আগের সরকারের স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন। এটা দরকার কি? দরকার না। সেটা ওনার কথায় আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞ আছেন, আমরা সব দিকে দৃষ্টি রেখে এটা করব। বলেন আইন উপদেষ্টা, বিগত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিভিন্ন আদালতে ওঠানোর সময় হামলার ঘটনা ঘটেছে। এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, আদালত চত্বরে যে হামলা হচ্ছে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আপনাদের কি মনে আছে একজন অগ্র সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা সবাই কি প্রশ্ন করেছিলেন? নিউজটা কি দেখাতে পেরেছিলেন? তিনি বলেন আরো অনেকভাবে অনেক সাংবাদিকতা অপদস্থ করা হয়েছে। আমি নাম নেব না, আপনারা তো রিপোর্টই করতে পারতেন না। আপনাদের সাংবাদিক কারো সরাসরি ইন্ধন ছিল এসব কাজে। তবে আদালতে যাওয়ার সময় কাউকে আক্রমণ করা উচিত নয়, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে আপনারা প্রেক্ষাপটটা বুঝবেন, সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকেন যারা 15 বছর চাকরি হারিয়েছিলেন, জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছেন, গুম ও হত্যার শিকার পরিবার আছে। মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, সেই ক্ষোভ ও ক্রোধ বহিঃপ্রকাশ ঘটে। সেই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না। আসিফ নজরুল বলেন, এই ভিড়টা আদালত প্রাঙ্গণে কমানোর কি উপায় আছে সেটি আমরা চিন্তা করছি। রাজনৈতিক দলগুলোকে বলেছি আপনাদের কর্মী-টর্মী থাকলে তাদের থামানোর চেষ্টা করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।